নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো জানেনই, কয়েকদিনের রাঢ় বাংলা সফরে আমি আপাতত দুর্গাপুরে আছি। তাই আজও সফর শুরু করছি দুর্গাপুর থেকেই। বেরিয়ে পড়েছি আমি এবং সুনীত। সুনীতকে তো আপনারা গত কয়েকটি পর্বে দেখেইছেন। আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন আমি দুর্গাপুর থেকেই আশপাশটা ঘুরছি, দেখছি অনেক কিছু। আজও চলেছি দুর্গাপুরের পাশেই থাকা গড় জঙ্গলে, শহরের কাছেই, অথচ অসাধারণ নির্জন সবুজ প্রকৃতি এই অঞ্চলে। আমার তো সেই বছর 25 আগে থেকেই এই জায়গা মনের মাঝে গেঁথে আছে একদম। দুর্গাপুর শহরের সীমানা ছাড়িয়ে ধরে নিলাম মুচিপাড়া থেকে যে রাস্তাটা সোজা জয়দেব যায় সেই পথ। আঁকাবাঁকা কালোই পিচঢালা পথ চলেছে নানান গ্রামের পাশ দিয়ে। কয়েক কিলোমিটার এই পথে যাওয়ার পরই আসবে সেই জঙ্গলের আবহ। এই রাস্তা সত্যি অসাধারণ। ঘন শাল, সেগুন, পেয়ালের জঙ্গলের মাঝ বরাবর কালো পিচঢালা পথ। এই পথে গাড়ি চালিয়ে যে কি আনন্দ, কি সুখ, তা ভাষায় প্রকাশ করা মুশকিল। গড় জঙ্গলে যেতে হলে কিন্তু জঙ্গলের গভীরে প্রবেশ করতে হয়, কিন্তু এখানে সেই পথ যারা জানেন না তাদের পক্ষে চেনা একটু মুশকিল। তাই তো রাস্তার পাশেই দেয়া আছে একটি বোর্ড, শ্যামরূপার মন্দির। সেই বোর্ড দেখে এবার তাই আমরা পিচ রাস্তা ছেড়ে ডান দিকে ঢুকে পড়লাম জঙ্গলের লাল মাটির পথে। একটা কথা বলি, হ্যাঁ, আমার মনে হয় গন্তব্যের থেকেও এই সফরে পথের সৌন্দর্য একটা বিরাট ভূমিকা রাখে। অসাধারণ এই পথে যেতে যেতে যেমন নির্জন জঙ্গলের রূপ, রস, গন্ধ অনুভব করবেন, তেমনই একটা গা ছমছমে পরিবেশ আপনাকে অন্য অনুভূতি এনে দেবে। আমি এই জঙ্গলে নেকড়ে, পাইথন, শেয়াল প্রভৃতি দেখেছি অনেক আগেই। আজ অবশ্য তাদের কাউকে তেমন দেখা যাচ্ছে না। এই রাস্তায় কয়েক কিলোমিটার গিয়েই একটা মোড়। এখানে কোনো বোর্ড নেই, তাই একটু বিভ্রান্ত হতেই পারেন। আমাদের যেতে হবে অবশ্য বাঁ দিকে। এখান থেকেও বেশ কয়েক কিলোমিটার গিয়ে পড়বে আরও একটা মোড়। সেখানে অবশ্য দু একটি বোর্ড দেয়া আছে। এখানে আমরা যাব সোজা। এ পথে অবশ্য লোকজনের দেখা মিলবে না সহজে। খানিকটা এগিয়ে একটু দাঁড়ালাম এবার। এই জায়গার জঙ্গলের প্রকৃতি অসাধারণ।
নির্জন প্রকৃতির মাঝে লাল মাটির পথ গিয়েছে বেঁকে। সেখান থেকে একটু জঙ্গলের ভেতরে ঢুকে গেলেই বদলে যায় দৃশ্যপট। অনেকটা খোয়াইয়ের মতো ভূপ্রকৃতি এখানে, তার মাঝে শালের জঙ্গল। সে এক দারুণ সুন্দর ব্যাপার। লাল কাঁকুড়ে মাটির ক্ষয়ে যাওয়া সেই রূপ দেখে দেখে যেন আশ মেটে না। গড় জঙ্গলের এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি যখন বছর 25 আগে দুর্গাপুরে চাকরি সূত্রে আসি, তখন আমি এখানে আসতাম বাইক নিয়ে। তখন এত ভালো রাস্তা ছিল না এখানে আসা, সরু রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, প্রায় পায়ে চলা একটা পথ, সেখান দিয়ে আমরা বাইক নিয়ে আসতাম। অনেক দিন পরে এলাম। এই জায়গাটা এখনও একই রকম আছে প্রায়, খুব সুন্দর। এই যে খোয়াইয়ের মতো একটা দারুণ একটা পরিবেশ, পাখির ডাক শোনা যাচ্ছে। আমি ইচ্ছে করে না মাইক্রোফোন ব্যবহার করলাম না, ওই পাখির ডাকটা যদি আসে সেই জন্য আর কি। সুনীত আমার সঙ্গে এসছে। সুনীত, আগে কোনো এসছো এইখানে? আমি এখানে এসেছি, কিন্তু এই ধরনের পরিবেশটাকে যে তুমি দাঁড় করিয়ে ছবি নিচ্ছ বা এইভাবে দেখিনি, বেরিয়ে চলে গেছি। এই জায়গাটা যেরকম সুন্দর এটা আমি অনুভব করতে পারিনি, এখন বুঝছি তোমার সাথে। তো গড় জঙ্গলে যদি আপনারা আসেন, এই জায়গাটা কিন্তু দাঁড়াবেন। মানে আমার এটা ব্যক্তিগত একটা কি বলবো পরামর্শ। তো সেটা এই জায়গাটা খুব বেশি দূর না, মানে ওই যে শ্যামরূপার মন্দির আমরা এক্ষুনি যাবো, আপনারা দেখতে পাবেন। শ্যামরূপা মন্দির থেকে বোধহয় 1-1.5 মিনিট আগে গাড়িতে সামান্য ইয়েতে একটু ঢুকে যেতে হয় জঙ্গলের ভেতরে রাস্তার থেকে। তারপরে কিন্তু এই সুন্দর এই যে ভূমিরূপ মাটির যেটা দেখা যাচ্ছে, আমি যেটা দেখালাম আপনাদের এতক্ষণ, এই ভূমিরূপটা দেখতে পাওয়া যায়। পুরোটাই মোরামের রাস্তা, মোরামের, হ্যাঁ পুরোটাই মোরাম দিয়ে করা আছে। ভূমিরূপের ক্ষয়ে যাওয়া ভূমিরূপ আর কি মাটি, অসাধারণ। আর সঙ্গে উপরি পাওনা পাওয়া যাবে, সেটা হচ্ছে পাখির পূজন। আমরা একটু এই জায়গাটা সামান্য সময় থাকছি, তারপর আমরা শ্যামরূপা মন্দিরে যাব। ঠিক আছে, আমরা একটুখানি দুজনে মিলে এই প্রকৃতির শোভাটা উপভোগ করে নিই। জঙ্গলের সেই সৌন্দর্য চেটে পুটে উপভোগ করে এবার এগিয়ে চলা সামনের দিকে। এখান থেকে সামান্য গেলেই দুটি মন্দির, শ্যামরূপা এবং মেধুশাস্ত্রম। রাস্তার সামনে গিয়ে দুভাগ হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি আগে বাঁ দিকে শ্যামরূপার মন্দিরে। এসে গিয়েছি শ্যামরূপার মন্দির। গড় জঙ্গলের মাঝে এই মন্দিরের অবস্থান। কথিত আছে এই জঙ্গলে একসময় ছিল কাপালিকদের বাস। তারা নরবলিও দিতেন, তবে এখানে ছিল না কোনো দেবীর প্রতিষ্ঠিত মন্দির বা মূর্তি। লক্ষণ সেন যুদ্ধে পরাজিত হলে গা ঢাকা দেন সৈন্যদের নিয়ে এই গড় জঙ্গলেই। সেখানে কাপালিকদের পরামর্শ মতো পুজো শুরু করেন। আর সেই পুজোতে নরবলি দেওয়ার আয়োজন করা হলে সেখানে ছল করে উপস্থিত হন সভাকবি কবি ঘোষ। এরপরেই সকলের সামনে তিনি কৃষ্ণ এবং দুর্গার দর্শন দেন। সেই থেকে বন্ধ হয় নরবলি, শুরু হয় শ্যামরূপার পুজো। মহা ধুমধামের সঙ্গে সেই পুজো আজও হয়ে আসছে। শোনা যায় লক্ষণ সেন গড় জঙ্গল ছেড়ে চলে যাওয়ার সময় ইছাই ঘোষকে পুজোর ভার দিয়ে যান। ইছাই ঘোষ ছিলেন এই এলাকার সামন্ত রাজা কর্ণ সেনের আশ্রিত সোম ঘোষের পুত্র।
কোনো এক বছর দুর্গাপুজোর সময় ইছাই ঘোষকে দেবী স্বপ্নাদেশ দেন যে সপ্তমীতে যুদ্ধে না গিয়ে অষ্টমীতে যেতে, কিন্তু দেবীর কথা অমান্য করে তিনি সপ্তমীতেই যুদ্ধে গেলে পরাজিত এবং নিহত হন। ইছাই ঘোষ নিহত হলে তার অনুচররা দেবী মূর্তিকে গড় জঙ্গলের সায়রে বিসর্জন দিয়ে দেয়। পরে সেখানে একটি অষ্টধাতুর মূর্তি স্থাপন করা হলে ইছাই ঘোষের পালিতা কন্যা কল্যাণী নিজের শ্বশুরবাড়ি যাওয়ার সময় সঙ্গে করে ওই অষ্টধাতুর মূর্তি নিয়ে যান। আসানসোলের বরাকরের কাছে হঠাৎই পড়ে যায় সেই মূর্তি, তাই আর দেবী মূর্তি সেখান থেকে না নিয়ে গিয়ে ওখানেই প্রতিষ্ঠিত করেন তিনি। বরাকরের সেই দেবী আজ কল্যাণেশ্বরী নামে পরিচিত। আচ্ছা থাক, এই গল্প অন্য একদিন হবে। ফিরে আসি শ্যামরূপার মন্দিরের গল্পে। শ্যামরূপার মন্দিরে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। আগে থেকে বলে এলে ভোগ মেলে। মন্দির চত্বরটা দারুণ। ঘন জঙ্গলের মধ্যেই মন্দিরের অবস্থান। এই চত্বরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেখান থেকে অবশ্য জঙ্গল সেভাবে দেখা মুশকিল, তাও উঠে একটু চেষ্টা করলাম। মন্দিরের পাশে রয়েছে সিঁড়ি, অনেকটা নিচে নেমে যাওয়া যায়। গেলাম সেদিকেও। এদিকটা বেশ নির্জন, গাছে ছাওয়া। খানিক এলোমেলো ঘোরাঘুরি করে উঠে এলাম ওপরে। শ্যামরূপা মন্দির থেকে বিদায় নিলাম। এবারে যাচ্ছি মেধোশাশ্রমে। শ্যামরূপা মন্দিরের ঠিক আগেই যে মোড়টি পড়ে, সেই মোড় থেকে ডান দিকে যেতে হয়। এই আশ্রমে অবশ্য এখন অবাঙালি সাধুদেরই বাস বেশি। মেধোশাশ্রমে ঢুকেই চোখে পড়বে দেবী দুর্গার মন্দির। মন্দির এবং আশ্রম দেখতে দেখতেই একটু জেনে নেওয়া যাক মেধোশাশ্রম সম্পর্কে। অষ্টাদশ পুরাণের এক পুরাণ মার্কণ্ডেয় পুরাণ। সেই মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত সুপ্রসিদ্ধ শ্রী শ্রী চণ্ডী মহাগ্রন্থে উল্লেখ আছে চৈত্র বংশের সুরত রাজার কথা। রাজনৈতিক চক্রান্তে রাজা সুরত রাজ্যহারা হলেন। নিজের মন্ত্রী, সেনাপতি ও সৈন্যদল এবং আত্মীয়গণ কর্তৃক বিতাড়িত হয়ে তিনি এই বনে গমন করেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি উপস্থিত হলেন বেদজ্ঞ মেধস মুনির শান্ত তপবনাশ্রমে। প্রশান্ত এই তপবনাশ্রমও রাজাকে তেমন শান্তি দিতে পারল না। তিনি সবসময় পরিবার, পরিজন, পুত্রতুল্য প্রজা, সৈন্য এবং রাজধানীর চিন্তায় মগ্ন থাকতেন। কিছুদিন পর সেখানে আরও এক তাপিত পুরুষের আগমন ঘটে, যার নাম সমাধি বৈশ্য। তিনিও স্ত্রী, পুত্র এবং আত্মীয় স্বজন কর্তৃক বিতাড়িত। পরিবার পরিজন দ্বারা পরিত্যক্ত হওয়া সত্ত্বেও তিনি পরিজনদের মায়া ভুলতে পারছিলেন না। রাজা সুরতের মতো তিনিও মমতা কাতর। এই মহা সমস্যা থেকে পরিত্রাণের আশায় দুজনেই গেলেন মুনিবর মেধসের কাছে। মেধসের পরামর্শ মতো তারা দুজনে মিলে শুরু করলেন মা দুর্গার পুজো। শোনা যায় সেই প্রথম নাকি মর্তে দুর্গা পুজো হয়। আজ আর সেই রাজা সুরত নেই, নেই সেই মেধস মুনিও, কিন্তু সেই তপবন আজও আছে। ঘন বনের মাঝে ছবির মতো সুন্দর সেই তপবনে আজও দুর্গাপুজো হয়। এসেছি সেই গাছটির কাছে। এখানেই নাকি বসে সাধনা করতেন মেধস মুনি। এবারে যাব সেই জায়গায়
যেখানে প্রথম দুর্গাপুজো হয়েছিল মর্তে। জঙ্গলের মধ্যে আরও একটু ভিতরের দিকে হেঁটে যেতে হবে আমাদের। বেশ খানিকটা হেঁটে চলে এসেছি এই জায়গাটাতে। এখানেই প্রথম দুর্গাপুজো হয়েছিল। একটা উঁচু বেদি করে রাখা আছে এখানটাতে। এই যে আমার পিছনে দেখছেন যে বেদি মতো, এখানেই রাজা সুরথ মেধস মুনির নির্দেশে নাকি প্রথম দুর্গাপুজো শুরু করে। এটা মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী এই কথা আমরা জেনেছি। আপনি দেবতায় বিশ্বাস করতেই পারেন, নাও পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু বিষয় এইটা যে ভ্রমণ রসিক হিসেবে বা ভ্রমণ পিপাসু হিসেবে আমার কাছে এই জায়গাটা অত্যন্ত প্রিয়। কারণ ঘন জঙ্গলের মধ্যে চারিদিকে একদম পুরো সবুজে সবুজ, সেই সবুজ জঙ্গলের মধ্যে পাখির ডাককে সঙ্গে নিয়ে এই যে জায়গাটা, এটা কিন্তু অসাধারণ একটা। আমরা কিছুটা পথ পায়ে চলে হেঁটে এসেছিলাম, এই মিনিট 2-3 এই যে এসছিলাম, খুব সুন্দর একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এসে এই বেদিটা দেখতে পাওয়া যায় বা জায়গাটা দেখতে পাওয়া যায়। এখন তো শীতকাল বলে একটু নাড়া নাড়া জঙ্গল, কিন্তু একটু বর্ষার দিকে আসলে একদম সুন্দর লাগে, সবুজে সবুজ চারিদিকে হয়। জায়গাটা সত্যি খুব ভালো। সেই জন্য পৌরাণিক কাহিনীতে বিশ্বাস থাকলে খুব ভালো, যদি তা নাও থাকে আপনি কিন্তু শুধুমাত্র বেড়াতে আসার জন্য এই জায়গাটা আসতেই পারেন, এইটা দেখতে, এই জঙ্গলটাকে উপভোগ করতে। তাহলে আমরা আর একটু দেখি, তারপর আমরা ফিরবো, অন্য জায়গায় যাবো, এখান থেকে দেউল যাবো আমরা। তো সেটা যাচ্ছি, আগে একটু এই জঙ্গলটা এবং এই পৌরাণিক স্থানটা একবার উপভোগ করে নিই আমরা। এখান থেকে এবার বিদায় নেওয়ার পালা। বেরিয়ে পড়লাম মেধসাশ্রম থেকে। এবারের গন্তব্য ইছাই ঘোষের দেউল। সেই জঙ্গলের পথ বেয়ে যেতে হবে আমাদের। এখানেও কেউ কোথাও নেই। এই জঙ্গলের মধ্যে পথ জানা না থাকলে কিন্তু হারিয়ে ফেলার ভয় আছে বেশ। তবে হ্যাঁ, যারা জঙ্গল ভালোবাসেন তাদের এই পথ ভালো লাগবেই। এই জঙ্গলে একটা অংশকে ঘিরে হরিণদের থাকার জন্য আলাদা ব্যবস্থা করেছে বন দপ্তর। দেউল পার্কের একটু আগেই পড়বে সেই জায়গাটি। আমরা এসেছি এখন সেখানেই। বেড়ার ও প্রান্তে চোখ রাখতে দেখা মিলল হরিণকুলের। এর আগে বনগার কাছে বিভূতিভূষণ অভয়ারণ্যে গিয়ে হরিণ দেখবার জন্য বেশ কয়েক কিলোমিটার হেঁটেছিলাম। অত পরিশ্রমের পর দেখা মিলেছিল একটা হরিণের। এখানে তো রাশি রাশি হরিণ, সকলে খাবার খেতে এসেছে দেখলাম। প্রায় বিনা পরিশ্রমেই এতগুলি হরিণ এত কাছ থেকে দেখতে পাবো সত্যি আশা করিনি। মনটা না হরিণ দেখে ভরে গেল একদম।
হরিণের এই আবাসের উল্টো দিকেই দেখলাম বন দফতর একটা ডে সেন্টার বানিয়েছে, তবে এটা এখন বন্ধই ছিল। এবারে সামান্য এগোলাম এখান থেকে একটু এগোলেই কিন্তু দেউল পার্ক। না, আমরা আর পার্কে ঢুকবো না আজকে, যাচ্ছি পার্কের পেছনেই থাকা দেউলে। বাঘ ঘুরতে এসে গিয়েছি দেউলে। পাশ দিয়ে বয়ে গিয়েছে অজয়। ওপারে কবি জয়দেবের কেন্দুলি, আর এপারে ছিল শাল, অর্জুন, শিরীষ এবং বুনো গাছগাছালিতে ভরা গা ছমছমে জঙ্গল। প্রচলিত কাহিনী বলে গৌড়ের রাজা তখন দেবপাল, আর কাঁকসার জঙ্গল ঘেরা ত্রিষষ্টিগড়ের সামন্ত রাজা কর্ণসেন। তার আশ্রিত সোম ঘোষের পুত্র ইছাই ঘোষের কথা তো আগেই জানিয়েছি আপনাদের। সেই ইছাই ঘোষ ত্রিষষ্টিগড়ের মধ্যেই আলাদা ঢেকুর ঘর স্থাপন করে নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন, যুদ্ধবাদে কর্ণসেনের সঙ্গে। কর্ণসেন কিন্তু যুদ্ধে হেরে যান। জয়ের নিশান হিসেবে ইছাই ঘোষ গড়ে তোলেন এক সুউচ্চ শিখর দেউল। এই মন্দিরের বয়স নিয়ে কিন্তু বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন দেউলটি ১৬০০ বা ১৭০০ শতকের, আবার কারো মতে এটি ১১০০ শতকে তৈরি। ইট নির্মিত এই ৫০ ফুট উঁচু দেউলের ভিতরে শিবলিঙ্গ আছে। লম্বা ও শক্তপোক্ত এই মন্দিরে ওড়িশার রথশৈলীর মন্দির স্থাপত্যের প্রভাব স্পষ্ট। ঘুরে দেখছিলাম বেশ মনোযোগ দিয়ে। আজ থেকে ২৫ বছর আগে প্রথম যখন দেউলে এসেছিলাম, তখন তার আশপাশ ছিল ঘন জঙ্গলে ঢাকা। না, এখানে আসার জন্য তেমন পথও ছিল না। এখন অবশ্য দু একটা দোকান হয়েছে দেখলাম। দেউল দেখে গেলাম পাশেই থাকা অজয় দেখতে। তবে এখানে একটু হতাশই হতে হলো। অজয় নদ এখন অনেকটা দূরে, তার নাগাল পাওয়াই ভার এখান থেকে। যাই হোক, দেউল দেখে এবার এখান থেকে রওনা দিলাম। যাব অজয়ের পাড়ে থাকা নবগ্রামে। দেউল থেকে এই রাস্তাটা অজয়ের ধার ঘেঁষে সোজা শিবপুরে গিয়ে ওঠে। এই রাস্তাটিও ভারী সুন্দর। আগেই বলেছিলাম, এই সফরে গন্তব্যের পাশাপাশি পথের সৌন্দর্যও দেখার মতো। শিবপুরে এসে আবার পেয়ে গেলাম দুর্গাপুর থেকে জয়দেব যাওয়ার সেই রাস্তা। এই পথ ছেড়েই ঢুকেছিলাম গড় জঙ্গলের ভিতরে।
এখান থেকে মিনিট 5 গেলেই পাবো নবগ্রাম। চলে এসেছি নবগ্রামে। এই নবগ্রামের জিলিপি খুব বিখ্যাত এই অঞ্চলে। নবগ্রাম এমনিতে ছোট গ্রাম, ওপারেই জয়দেব, এপারে 2-3টি মিষ্টির দোকান, এদের মধ্যে আবার জনপ্রিয় সদানন্দ সুইটস। আমরা এসেছি সেখানেই। সদানন্দের জিলিপির নাম আছে, কিন্তু দূর দূরান্ত থেকে লোকে এসে জিলিপি খাচ্ছে বা নিয়ে যাচ্ছে এখান থেকে। এই তো এই এক দাদাও দেখলাম জিলিপি খাচ্ছেন খুব আরাম করে। ভালো জিলিপি এখানকার। আমরা এসেছি এখন দুপুর হয়ে গিয়েছে প্রায়, তাই জিলিপি এখন ভাজা হচ্ছে না। জিলিপি ভাজা হয় সকালবেলা অথবা বিকেলবেলা, তবে জিলিপি রাখা আছে অনেক, সেখান থেকেই খেলাম আমরা। গড় জঙ্গল দেউল দেখে আমরা চলে এসেছি এই শিবপুরের পরেই নবগ্রাম। নবগ্রাম একেবারে অজয়ের ধারে একটা গ্রাম। নবগ্রামের ওপারেই হচ্ছে জয়দেব, আমরা সেখানে যাবো এরপরে। তো নবগ্রামের জিলিপি খুব বিখ্যাত, আমাকে কয়েকজন বলেছিলেন নবগ্রামে গেলে জিলিপি দেখবেন। আমি এসেছি নিউ সদানন্দ সুইটসে। এতে জিলিপি বেশ নাম করা। এই খাচ্ছিলেন যারা, তারা আমাদের আগে তারা বললেন যে হ্যাঁ এখানকার জিলিপি ভালো। কিন্তু জিলিপি নিয়েছি আমরা। এখানকার জিলিপি কিন্তু একটু অন্য ধরনের দেখতে। এই দিকটা যে রাঢ়বাংলার জিলিপি সবসময় দেখবেন যে একটু অন্যরকম দেখতে হয়, বেশ একটু মোটা সোটা দেখতে, নানান রকম ইয়ে থাকে, অনেকটা অমৃতি টাইপের। আমাদের কলকাতা বা আশপাশের অঞ্চলে যেরকম 2.5 প্যাচের জিলিপি পাওয়া যায়, এটা কিন্তু সেরকম না, কিন্তু জিলিপি ভালো। এই একটু তাহলে খাওয়া যাক। একটা অসুবিধা হয়েছে যে জিলিপি একটু গরম গরম খেলে খুব ভালো হয়, কিন্তু আমরা একেবারে দুপুরবেলা এসেছি, এই সময় জিলিপি ভাজার প্রশ্ন ওঠে না। ওরা সকালে ভেজেছিলেন, আবার বিকেলের দিকে ভাজা হয়, তখন আসলে গরম গরম খেলে আরও ভালো লাগতো। কিন্তু জিলিপিটা খারাপ নয়, ওরা খাচ্ছিলেন, আমিও খাচ্ছি, বেশ রসালো, সুন্দর, ভালো, খারাপ না। সফরের শেষে জিলিপি দিয়ে ভালোই হলো সফরটি, খারাপ নয়। যদি আপনারা নবগ্রামের দিকে আসেন তাহলে একটু এই দোকানে জিলিপি খেয়ে যাবেন। আমরা জিলিপি খেয়ে এই সফর এখানে শেষ করছি, যাবো একটু জয়দেবের দিকে, সে তো আগামী পর্বে আসবে। তাহলে খেতে থাকি আমি একটু জিলিপি। এখানকার অন্য মিষ্টিও ভালো বলে শুনলাম। জিলিপির দাম 5 টাকা পিস। বেশ খচমচে জিলিপি, কিন্তু দারুণ খেলাম আমরা। জিলিপি খাওয়া তো শেষ, এবার এখান থেকে যাব জয়দেবে। নদী পার করলেই জয়দেব কেন্দুলি। ইতিহাস এবং পুরাণের আবহে অসাধারণ একটা জঙ্গল সফর হলো আজকে। এই অঞ্চলে যাতায়াত এবং থাকা খাওয়ার কথা বলবো একবারে জয়দেব ভ্রমণের শেষে। সেই পর্ব আসবে অবশ্য আগামী বুধবারে। আজ তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।